আসসালামু আলাইকুম সবাইকে। আজকের ক্লাসে আমরা ডি ব্লক মৌলের যে অবস্থান্তর ধাতু আছে বা অবস্থান্তর মৌল সেগুলো নিয়ে আলোচনা করব। এখানে যে টপিক আছে আমাদের কিন্তু পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। আমরা এখানে সিকিউ এমসিকিউ বোথ কভার করব। জটিল যৌগ প্লাস সংকরায়ন, রঙিন যৌগ গঠন যা যা আছে সবকিছু আজকে ক্লাসে হয়ে যাবে। ঠিক আছে, তো শুরু করি আজকের ক্লাস। প্রথমে আমরা যেহেতু ডি ব্লক মৌল নিয়ে আলোচনা করতেছি, ডি ব্লক মৌল, ডি ব্লক মৌল কারা? যাদের ইলেকট্রন বিন্যাসের শেষ কক্ষপথে এই যে n-1 ডি 1 থেকে 10 আর ns 1 থেকে 2, এটা দ্বারা কি বোঝায় অ্যাকচুয়ালি? যদি n এর মান, এটা তো প্রধান কোয়ান্টাম সংখ্যা, প্রধান কোয়ান্টাম সংখ্যার মান 4 হয়, তাহলে 4 - 1 ডি 1 থেকে 10 মানে 3d 1 থেকে 10 পর্যন্ত ইলেকট্রন থাকতে পারে। আর এখানে যেহেতু n এর মান 4 ধরছি, 4s 1 থেকে 2 দুইটি ইলেকট্রন থাকে। ওকে, সো এগুলো আমার ডি ব্লক মৌল। এই ডি ব্লক মৌলের মধ্যে কিছু স্পেশাল টাইপ মৌল আছে যেগুলো অবস্থান্তর মৌল বা অবস্থান্তর ধাতু। তাহলে এই ডি ব্লকের মধ্যে অবস্থান্তর মৌল বা অবস্থান্তর ধাতু বলতে কি বোঝায়? আমরা শুরুতে অবস্থান্তর মৌলের সংজ্ঞা দেখব। অবস্থান্তর মৌল বা ধাতু, সমস্যা নাই। অবস্থান্তর মৌলের সংজ্ঞা কি? ডি ব্লক মৌলের, ডি ব্লক মৌলের সুস্থিত আয়নে, সুস্থিত আয়নে যদি ডি অরবিটাল, অরবিটাল অপূর্ণ বা আংশিক পূর্ণ অবস্থায় থাকে। আংশিক পূর্ণ মানে D1 থেকে 9। ওকে, কেউ কিন্তু এখানে অর্ধপূর্ণ লিখো না, অর্ধপূর্ণ বলতে বোঝায় D5। আচ্ছা, ডি অরবিটালের জন্য যদি ডি অরবিটাল অপূর্ণ বা আংশিক পূর্ণ থাকে তবে তাদের অবস্থান্তর মৌল বলে। অবস্থান্তর মৌল বলে। ওকে, সো ডি ব্লক মৌলের সুস্থিত আয়নে যদি ডি অরবিটাল অপূর্ণ বা আংশিক পূর্ণ অবস্থায় থাকে তবে তাদের অবস্থান্তর মৌল বলে। অর্থাৎ ডি অরবিটালে 1 থেকে 9টা ইলেকট্রন থাকতে হবে, 10টা থাকা যাবে না। আমরা একটা এক্সাম্পল দেখি। কপার 29টা ইলেকট্রন, তাহলে আর্গন পর্যন্ত 18টা, তারপর 3d10 4s1। ইলেকট্রন বিন্যাস সাধারণ নিয়মের ব্যতিক্রম, আমরা এটা সবাই জানি। আর জিঙ্ক 30, আর্গন পর্যন্ত 3d10 4s2। আচ্ছা, এবার তোমাদের জন্য আমার প্রশ্ন, কপার আর জিঙ্কের মধ্যে কোনটা অবস্থান্তর মৌল? নাকি একটা অবস্থান্তর না, নাকি দুইটাই অবস্থান্তর? একটু 1 মিনিট ভেবে বলো কার কি উত্তর। যদি কারো উত্তর হয় কপার, অনেকে উত্তর দিতে পারো যে কপার অবস্থান্তর মৌল না, জিঙ্ক অবস্থান্তর মৌল না, কারণ 3d10 3d10, আমি তো বলছি D1 থেকে 9 পর্যন্ত থাকতে হবে। যদি কেউ এটা ভেবে থাকো, ভুল ধারণা। কেন? কারণ এই যে সংজ্ঞাতে আমরা লিখছি এখানে সুস্থিতায়নে, সুস্থিতায়ন বলতে কি দেখো, যেমন কপারের জন্য যদি আমি সুস্থিতায়নে ইলেকট্রন বিন্যাস করি কপার 2+, তাহলে আর্গন পর্যন্ত যেহেতু দুইটি ইলেকট্রন কমছে, একটা এখান থেকে কমবে, একটা এখান থেকে যাবে, তাহলে 3d9। আর জিঙ্ক 2+ এর সুস্থিতায়নে আমরা আর্গন পর্যন্ত 3d10, দুইটি ইলেকট্রন এখান থেকে চলে যাবে। এবার তোমার দেখতে হবে কোনটা অবস্থান্তর কোনটা অবস্থান্তর না। যেহেতু 3d9 আমার 1 থেকে 9 মধ্যে আছে, তার মানে এটা অবস্থান্তর মৌল বা অবস্থান্তর ধাতু। যেহেতু 3d10, তার মানে এটা অবস্থান্তর না। তার মানে যখন আমরা সংজ্ঞা লিখব আমার এখানে অবশ্যই সুস্থিতায়ন কথাটা মেনশন করতে হবে। ডি ব্লক মৌলের সুস্থিতায়নে যদি ডি অরবিটাল, এই যে এটা ডি ব্লক মৌল, এটা সুস্থিতায়নে যদি ডি অরবিটাল অপূর্ণ বা আংশিক পূর্ণ অবস্থায় থাকে তবে তাদের অবস্থান্তর মৌল বলে। খুব এটা কঠিন না, মুখোমুখি হয়ে যায়। মৌলটা ডি ব্লকের, এটার সুস্থিতায়নে যদি ডি অরবিটাল অপূর্ণ বা আংশিক পূর্ণ থাকে তবে তাকে অবস্থান্তর মৌল বলে। এটা অবস্থান্তর মৌলের সংজ্ঞা। এরপর আমরা দেখব অবস্থান্তর মৌলের বৈশিষ্ট্য। ওকে, অবস্থান্তর মৌলের বৈশিষ্ট্যগুলো কি কি? অবস্থান্তর মৌলের বৈশিষ্ট্য, মৌল বা ধাতু, এখানে অবস্থান্তর মৌল সবগুলোই ধাতু, সো অবস্থান্তর মৌলও বলা যাবে, ধাতুও বলা যাবে। অবস্থান্তর মৌলের বৈশিষ্ট্য খুব বেশি ইম্পর্টেন্ট, অবশ্যই জানতে হবে কি কি বৈশিষ্ট্য প্রদর্শন করে, এমসিকিউতে মাঝে মাঝে জিজ্ঞাসা করে।
আমরা যারা ক্লাস করতেছি অবশ্যই খাতা রাখবা, কলম রাখবা, যা লিখতেছি লিখে ফেলবা, কারণ বারবার তো ক্লাস রিক্যাপ করে দেখা সম্ভব না। নোট থাকলে ইজিলি ম্যাচ করতে সুবিধা হয়। ওকে, সো অবস্থান্তর মৌলের বৈশিষ্ট্যগুলো কি কি আছে? ফার্স্ট বৈশিষ্ট্য হচ্ছে পরিবর্তনশীল জারণ মান। পরিবর্তনশীল জারণ মান, পরিবর্তনশীল জারণ মান। সেকেন্ড বৈশিষ্ট্য হচ্ছে জটিল যৌগ গঠন, জটিল যৌগ গঠন। থার্ড বৈশিষ্ট্য হচ্ছে রঙিন যৌগ গঠন করে, যৌগগুলো রঙিন হয়, রঙিন যৌগ গঠন। ফোর্থ বৈশিষ্ট্য হচ্ছে প্রভাবন ধর্ম, প্রভাবন ধর্ম অর্থাৎ প্রভাবক হিসেবে কাজ করে। ফিফথ বৈশিষ্ট্য হচ্ছে আমার চুম্বক ধর্ম প্রদর্শন করে, চুম্বক ধর্ম প্রদর্শন। আয়রন, কোবাল্ট, নিকেল এগুলো কিন্তু অবস্থান্তর ধাতু, তাই না? আমরা বাস্তবে দেখছি যে লোহা এগুলোতে কিন্তু চুম্বক আটকায়, তাই না? তো এগুলোতে চুম্বক ধর্ম আছে, চুম্বকের প্রতি আকৃষ্ট হয় বা বিকর্ষণ করে, যে কোনো ঘটনা হইতে পারে, আমরা পড়বো। প্রথম যে পয়েন্টটা আমরা লিখছি পরিবর্তনশীল জারণ মান। পরিবর্তনশীল জারণ মান বলতে কি বোঝায়? যেমন আমরা একটু কি দেখছি যে কপার, কপার হচ্ছে আমার একটা অবস্থান্তর ধাতু। কপার 2+, এইটার যে জারণ মান কপার 2+, পরিবর্তনশীল জারণ মান কপার প্লাস হইতে পারে, মানে একাধিক জারণ মান থাকতে পারে। এইটা স্থিতিশীল না, এটা বেশি স্থিতিশীল। কপারের জন্য স্থিতিশীল জারণ মান একটাই, যেমন আয়রনের জন্য Fe2+, Fe3+, এগুলো হচ্ছে আমার আয়রনের স্থিতিশীল আয়ন, ঠিক আছে, বা এই স্থিতিশীল জারণ মান এগুলা। যদি অস্থিতিশীলের কথা বলি Fe4+, Fe6+, এগুলোও কিন্তু হয়, কিন্তু এগুলো অস্থিতিশীল, বেশিক্ষণ থাকে না, গঠন করি আবার চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে। যেমন ক্রোমিয়ামের জন্য যদি বলি ক্রোমিয়াম 2+, ক্রোমিয়াম 4+, ক্রোমিয়াম 6+, এগুলো হচ্ছে স্থিতিশীল আয়ন ক্রোমিয়ামের। ক্লিয়ার? তাহলে আমরা দেখতেছি আমার যে অবস্থান্তর ধাতুগুলো আছে সেগুলোর একাধিক জারণ মান হওয়া সম্ভব, এই কারণে এখানে বলা আছে পরিবর্তনশীল জারণ মান বিদ্যমান। প্রথম পয়েন্ট বুঝলাম, এটার থেকে আমার কিছু এমসিকিউ আসতে পারে, আমরা একটু পরে দেখব। সেকেন্ড যে জিনিসটা দেখবো, এইটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্ট। মেজরিটি স্টুডেন্ট আমরা এই জটিল যৌগের জন্য এই ক্লাসটাতে আসছে, যে জটিল যৌগ আমার দেখতে হবে, কারণ জটিল যৌগ থেকে সংকরায়ন আসে, রঙিন যৌগের গঠনের ব্যাখ্যা আসে, অনেকগুলো এমসিকিউ আসে। তাহলে আমরা এটা একটু দেখার চেষ্টা করি। প্রবণ ধর্ম থেকেও কিন্তু আমার মাঝে মাঝে 4 মার্কের কোশ্চেন আসে। আচ্ছা, আমরা একটু জটিল যৌগ দেখি। জটিল যৌগ জিনিসটা আসলে কি? জটিল যৌগ, জটিল যৌগ একটা যৌগ যেটা অনেক জটিল, তাই না? এটা কমপ্লেক্স, এটা কম্পাউন্ড। যে কম্পাউন্ডটা থাকবে সেটা হচ্ছে কমপ্লেক্স টাইপের, ঠিক আছে, গঠনটা অনেক কমপ্লেক্স। কিরকম এটার গঠন কিরকম হয়? আমি যদি এই জটিল যৌগটার স্ট্রাকচার দেখি, স্ট্রাকচারে ধাতু থাকে। ধাতু, কোন ধাতু? এই অবস্থান্তর ধাতু, যেহেতু আমরা অবস্থান্তর মৌল নিয়ে পড়তেছি, এই ধাতুটা হচ্ছে অবস্থান্তর ধাতু। তার সাথে লিগ্যান্ড নামে একটা সত্তা থাকে, লিগ্যান্ড। লিগ্যান্ড কি একটু পরেই দেখবো। এক্স সংখ্যক, থার্ড ব্র্যাকেটে রাখবো, বাইরে থাকবে ক্যাটায়ন, ক্যাটায়ন বা অ্যানায়ন, অ্যানায়ন। ওকে ফাইন। এই থার্ড ব্র্যাকেটের মধ্যে যে জিনিসটা থাকে এটার একটা নাম আছে, এটাকে বলা হয় জটিল আয়ন। এই যে জটিল যৌগ নামকরণ করা হয় এই জটিল আয়নের জন্য, জটিল আয়ন, ঠিক আছে, জটিল আয়ন। এখানে কয়েকটা জিনিস একটু মাথায় রাখতে হবে, আমরা একটু লিখে নিব। এই যে ধাতু, যে ধাতুটা এখানে আছে, এই ধাতুটাই কেন্দ্রীয় পরমাণু, কেন্দ্রীয় পরমাণু। আমরা জানি সংকরায়ন একটা কেন্দ্রীয় পরমাণুর বৈশিষ্ট্য, তাই না? কেন্দ্রীয় পরমাণুতে সংকরায়ন হয়, অর্থাৎ জটিল যৌগের আমরা ফিউচারে যখন সংকরায়ন দেখবো সেটা হবে এই কেন্দ্রীয় পরমাণুতে। ক্লিয়ার? লিগ্যান্ড, লিগ্যান্ড কি? লিগ্যান্ড হচ্ছে লিগ্যান্ড, লিগ্যান্ড, লিগ্যান্ড জিনিসটা কি? যে রাসায়নিক সত্তা মুক্তজোড় ইলেকট্রন দান করে, যে রাসায়নিক সত্তা, রাসায়নিক সত্তা মুক্তজোড় ইলেকট্রন দান করে, মুক্তজোড় ইলেকট্রন দান করে, যে রাসায়নিক সত্তা মুক্তজোড় ইলেকট্রন দান করে সেটাই লিগ্যান্ড। ফর এক্সাম্পল অ্যামোনিয়া, পানি, এদের কিন্তু মুক্তজোড় আছে, তারা এই মুক্তজোড়টা দান করতে পারে, তো তাদেরকে আমরা লিগ্যান্ড নামে চিনবো। ওকে, সেগুলো হচ্ছে লিগ্যান্ড। এক্স এক্স জিনিসটা কি? এখানে এক্স হচ্ছে সন্নিবেশ সংখ্যা,
এক্স হচ্ছে সন্নিবেশ সংখ্যা। এখানে একটা কথা একটু খাতায় লিখে রাখবো, ধাতু লিগ্যান্ডের সাথে সন্নিবেশ সমযোজী বন্ধনের মাধ্যমে যুক্ত থাকে। ধাতু লিগ্যান্ডের সাথে এখানে সন্নিবেশ সমযোজী বন্ধনের মাধ্যমে যুক্ত থাকে। সন্নিবেশ সমযোজী বন্ধন, সমযোজী বন্ধন। ওকে, ধাতু লিগ্যান্ডের সাথে সন্নিবেশ সমযোজী বন্ধনের মাধ্যমে যুক্ত থাকে। যদি এতটুকু বুঝি, আমরা একটা এক্সাম্পল দেখি। কিসের এক্সাম্পল সেটা? FeCN6 বাইরে হচ্ছে K3। আচ্ছা, এইটা একটা জটিল যৌগ, ঠিক আছে? আমরা যদি একটু মনোযোগ দিয়ে দেখি, এখানে পটাশিয়াম +1, 3টা পটাশিয়াম +3, তার মানে বাহিরে এখানে ক্যাটায়ন আছে, তাই না? এটা যদি ক্যাটায়ন হয়, পুরো যৌগের উপরে তো কোনো চার্জ নাই, আছে? নাই। এটা যদি আমি রিমুভ করে দিই আপাতত কিছুক্ষণের জন্য, যৌগের উপরে চার্জ 0, তাই না? তো আমার এখানে এটা হচ্ছে +3, তাহলে অবশ্যই এই পুরো আয়ন, যে জটিল আয়ন, সেটার চার্জ হচ্ছে -3, তাই না? সো যেহেতু জটিল আয়নটা অ্যানায়নিক, এক্ষেত্রে এটাকে বলা হয় অ্যানায়নিক জটিল যৌগ। যদি বাহিরে অ্যানায়ন থাকতো তাহলে এটা হচ্ছে ক্যাটায়নিক জটিল যৌগ। বুঝাইতে পারছি? আচ্ছা, আমি দুইটা এক্সাম্পল দিতেছি, আগে এটা দেখি। এখানে এটা হচ্ছে আমার ধাতু, এই সেই কেন্দ্রীয় পরমাণু, সেটা অবশ্যই অলওয়েজ অবস্থান্তর ধাতু। এই সায়ানাইড হচ্ছে যেটা, যে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে যেটা আছে, মাঝে মাঝে ফার্স্ট ব্র্যাকেট দেওয়া হয়, মাঝে মাঝে দেওয়া হয় না। যৌগমূলক থাকলে সাধারণত ফার্স্ট ব্র্যাকেট দেয়। সো এটা হচ্ছে আমার লিগ্যান্ড, লিগ্যান্ড। ওকে, লিগ্যান্ড। এই যে 6 হচ্ছে সন্নিবেশ সংখ্যা। পরীক্ষায় তোমাদের প্রায় কোশ্চেন আসবে যে সন্নিবেশ সংখ্যা বের করো, এমসিকিউতে কোশ্চেন আসে সন্নিবেশ সংখ্যা কত। যদি এরকম একটা জটিল যৌগ দিয়ে জিজ্ঞাসা করা হয় সন্নিবেশ সংখ্যা কত, উত্তর কত? 6। মানে আমার যে কয়টা লিগ্যান্ড থাকবে সেটাই তার সন্নিবেশ সংখ্যা। ওকে, তাহলে এইটা হচ্ছে, আর এখানে যদি সংকরায়ন হয় সেটা হবে হচ্ছে আয়রনের। ক্লিয়ার? আয়রনের সংকরায়ন হবে। তাহলে আমরা এখানে সংকরায়ন দেখবো, চুম্বক ধর্ম দেখবো, সবগুলো হচ্ছে আমরা পরবর্তীতে আস্তে আস্তে আসবো। সো এটা কেন্দ্রীয় পরমাণু, এটা লিগ্যান্ড। লিগ্যান্ড সম্পর্কে আমাদের আরো বিস্তারিত জানতে হবে। আমরা আপাতত জানি লিগ্যান্ড এমন একটা রাসায়নিক সত্তা যে মুক্ত জোর দেয়, সায়ানাইডও মুক্ত জোর দেয়, এটাও একটা লিগ্যান্ড। একটু পরে লিগ্যান্ডের আমরা ডিসক্রিপশনে যাব। আর এই যে যে কয়টা হচ্ছে লিগ্যান্ড থাকবে সেটাই হচ্ছে আমার সন্নিবেশ সংখ্যা। আমি আরেকটা এক্সাম্পল দিয়ে দিই, সেটা হচ্ছে আমার ক্যাটায়নিক জটিল আয়নের জন্য, যেমন CuNH3 4SO4, বাইরে সালফেট আছে। এই জটিল যৌগটা যদি খেয়াল করি, সালফেট তো -2, তাহলে এই পুরো জটিল আয়নটা +2, তাই না? তো যেটা বলতেছিলাম যে বাহিরে অ্যানায়ন থাকলে এটা ক্যাটায়নিক, বাহিরে ক্যাটায়ন থাকলে এটা অ্যানায়নিক। সো এটা একটা অ্যানায়নিক জটিল আয়ন, এটা একটা ক্যাটায়নিক জটিল আয়ন। ক্লিয়ার? আচ্ছা, ঠিক আছে। সো এতটুকু। এরপরে আমরা হচ্ছে যেটা লিগ্যান্ড নিয়ে একটু আলোচনাতে চাই। আচ্ছা, এরপরে হচ্ছে লিগ্যান্ড। লিগ্যান্ড কি আসলে? লিগ্যান্ড আমরা মাত্রই বলছি যে রাসায়নিক সত্তা মুক্তজোড় ইলেকট্রন দান করে। এখন আমাদের কিছু লিগ্যান্ডের এক্সাম্পল পড়তে হবে। আমরা এক্সাম্পলটা প্রকারভেদের মাধ্যমে পড়বো। দেখো, লিগ্যান্ডকে কয়েক ভাবে ভাগ করা যায়, প্রকারভেদ করা যায়। যে মুক্তজোড় দিচ্ছে, কোন কোন লিগ্যান্ড একটা মুক্তজোড় দেয়, একটু মাথায় রাখবো, মুক্তজোড়। মুক্তজোড় বলতে বা একটা লোন পেয়ার বলতে দুইটা ইলেকট্রনকে বোঝায়, তাই না? আমরা কখনো বলবো না এক জোড়া মুক্তজোড়, ঠিক আছে? আমরা বলবো এক জোড়া মানে দুইটা মুক্তজোড়। আমরা অলওয়েজ বলবো একটা মুক্তজোড়, একটা মুক্তজোড় মানে দুইটা ইলেকট্রন। ওকে, ফাইন। তাহলে মুক্তজোড় প্রদানের ভিত্তিতে, মুক্তজোড় প্রদানের ভিত্তিতে, প্রদানের ভিত্তিতে ভিত্তিতে লিগ্যান্ড কয়েক ধরনের, লিগ্যান্ড কয়েক ধরনের। আমরা স্পেসিফিক কোনো টাইপ করি নাই, কারণ আমরা অনেক সময় পড়ছি না যে একটা মুক্তজোড় দিলে সেটা এক, বা আমরা এভাবে ক্যালকুলেশন করি না যে মোনো, ডাই, পলি। আমরা অনেক জায়গায় লেখে মোনো, ডাই, ট্রাই, পলি, মোনো, ডাই, ট্রাই, টেট্রাপলি। সো এটা কিন্তু স্পেসিফিক না, যেটা হচ্ছে 2 এর অধিক বা 3 এর অধিক, 4 এর অধিক, সেটাকে পলি দিয়ে দিই বা বহু দিয়ে দিই, ঠিক আছে? সো এখানে ওই একইভাবে প্রথমটা হচ্ছে একদণ্ডী লিগ্যান্ড। একদণ্ডী লিগ্যান্ড আমরা একটু লিখে নিব। একদণ্ডী লিগ্যান্ড বলতে বোঝায় যে লিগ্যান্ড একটা মুক্তজোড় দান করে, ঠিক আছে? যে লিগ্যান্ড একটা লোন পেয়ার দেয়, যে লিগ্যান্ড একটা লোন পেয়ার দেয় সেটা হচ্ছে একদণ্ডী লিগ্যান্ড। যেমন অ্যামোনিয়া একটা একদণ্ডী লিগ্যান্ড, পানি একটা একদণ্ডী লিগ্যান্ড। খেয়াল করো,
মুক্তজোর থাকলে যে ম্যান্ডেটরি দিবে এমন না, পানিতে কিন্তু অক্সিজেনের 2টা মুক্তজোর আছে, কিন্তু সে একটা মুক্তজোরই দেয়, সে পানি একটা একদণ্ডী লিগ্যান্ড। তারপর সায়ানাইড, ফ্লোরাইড, ক্লোরাইড, এগুলো সব একদণ্ডী লিগ্যান্ড। 2 নম্বরে আমরা দেখব দ্বিদণ্ডী লিগ্যান্ড। দ্বিদণ্ডী লিগ্যান্ড, দ্বিদণ্ডী লিগ্যান্ড আমাদের সাধারণত একদণ্ডী লিগ্যান্ড নিয়ে কাজ, বইয়ে যা আছে। দ্বিদণ্ডী লিগ্যান্ড লাগে না, আবার জানার জন্য জেনে রাখি, অক্সালেট আয়ন, অক্সালেট আয়ন, COO-2, এটা হচ্ছে অক্সালেট আয়ন। তারপর কি, তারপর হচ্ছে ইথিলিন ডাইয়ামিন, ইথিলিন ডাই, সেটা হচ্ছে, সেটার ইয়াটা হচ্ছে এরকম, NH2 CH2 CH2 NH2, ইথিলিন ডাইয়ামিন। ক্লিয়ার গেল। 3 নাম্বার যেটা, এটা অনেক ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে বহুদণ্ডী লিগ্যান্ড, বহুদণ্ডী লিগ্যান্ড, বহুদণ্ডী লিগ্যান্ড। বহুদণ্ডী লিগ্যান্ডের একটা এক্সাম্পল আমরা পড়বো, অনেক আছে, একটাই পড়বো, EDTA। EDTA, EDTA এর ফুল ফরম্যাট কি? ইথিলিন ডাইয়ামিন, ইথিলিন ডাইয়ামিন টেট্রাঅ্যাসিটিক অ্যাসিড। ওই ডিটি এর যে, সরি, ইডি, ইথিলিন ডাইয়ামিন যেটা ছিল, এটা একটা পার্ট, এটারই ডেরিভেশন হচ্ছে ইথিলিন ডাইয়ামিন টেট্রাঅ্যাসিটিক অ্যাসিড। ইথিলিন ডাইয়ামিন লিখে দিচ্ছি আমি, ইথিলিন ডাইয়ামিন, এটা অ্যামিন, সরি, টেট্রাঅ্যাসিটিক অ্যাসিড, টেট্রা অ্যাসিটিক অ্যাসিড মনে রাখতে হবে কিন্তু, ইম্পর্টেন্ট, অ্যাসিটিক অ্যাসিড, ইথিলিন ডাইয়ামিন টেট্রাঅ্যাসিটিক অ্যাসিড। কেন এটা ইম্পর্টেন্ট? ইডিটি এর একটা নাম আছে, ইডিটি কে আমি এখানে লিখি, ইডিটি কে বলা হয় কিলেটিং এজেন্ট, কিলেটিং এজেন্ট, কিলেটিং এজেন্ট বলা হয়, ইডিটিএ কে কিলেটিং এজেন্ট বলা হয়। ইডিটিএ 6টা লোন পেয়ার দেয় বা 6টা মুক্তজোর দেয়, 6টা লোন পেয়ার, এলপি হচ্ছে লোন পেয়ার, ঠিক আছে, এলপি দিয়ে লোন পেয়ার বুঝাচ্ছি, লোন পেয়ার, ঠিক আছে। তো 6টা মুক্তজোর দেয়। কিলেটিং এজেন্ট মানে কি, বা কিলেট যৌগটা মানে কি? কিলেট ওয়ার্ডটা আসছে হচ্ছে কাঁকড়ার ন্যায়, কাঁকড়ার ন্যায় স্ট্রাকচার, কাঁকড়ার ন্যায় গঠন, ন্যায় গঠন, বা এই কাঁকড়ার ন্যায়কে বলা হয় কিলেট গঠন বা কিলেট যৌগ, কিলেট, কিলেট স্ট্রাকচার, ঠিক আছে। সো কিরকম এটার যে স্ট্রাকচারটা, যে কাঁকড়া যেরকম না, যদি কাঁকড়া দেখি এরকম না কাঁকড়া, পাগলো, সো এই কাঁকড়ার মতো, ঠিক আছে। ওই 6টা মুক্তজোর দিয়ে, মুক্তজোরের কাজ কি, মুক্তজোর কাকে দেয়? আমরা কিন্তু আগেই বলছি, মুক্তজোর দেয় হচ্ছে ধাতুকে। আমি এখানে একটা জিনিস ক্লিয়ার করি, কারো যদি কনফিউশন থাকে, ধাতুর সাথে লিগ্যান্ড যুক্ত হয়, আমরা ওখানে কিন্তু লিখেছি, তাই না? আমি এখানে বলছি যে লিগ্যান্ড ধাতুর সাথে সন্নিবেশ সমযোজী বন্ধন গঠন করে। এখন সন্নিবেশ সমযোজী আর সমযোজীর মধ্যে ডিফারেন্স কি? দেখো, দুইটাতেই কিন্তু ওভারল্যাপিং হয়, আমরা কিন্তু সন্নিবেশ সমযোজী বন্ধন যেটা হয় সেখানে ওভারল্যাপিং হয় সমযোজী বন্ধনের মতো, ডিফারেন্স এক জায়গায়। সমযোজী বন্ধনে, সমযোজী বন্ধনে আমার শেয়ার করে দুইজন, শেয়ার করে দুইজন, আর ওই ইলেকট্রন ভোগ করেও দুইজন। কিন্তু সন্নিবেশ সমযোজীতে ব্যাপারটা একটু ডিফারেন্ট, সন্নিবেশ সমযোজী, সমযোজীতে ব্যাপারটা একটু ডিফারেন্ট। কিরকম? শেয়ার করে একজন, দুইটা ইলেকট্রন একজনই দিবে, কিন্তু ভোগ করবে দুইজন, এটা হচ্ছে সন্নিবেশ সমযোজী। তার মানে লিগ্যান্ড মুক্তজোর দেয়, ধাতু লিগ্যান্ড উভয় সেই বন্ধনে থাকে। ক্লিয়ার? অনেকের মাথায় সন্নিবেশ সমযোজী বন্ধনটা ক্লিয়ার না যে দেখতে কেমন। আমি একটা এক্সাম্পল দেখাই। মনে করে অ্যামোনিয়া আর NH4+, এটা দেখলেই সমযোজী আর সন্নিবেশ সমযোজীর জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। মনে করো এটা নাইট্রোজেন, ঠিক আছে, এই হচ্ছে হাইড্রোজেন, এই একটা হাইড্রোজেন, এই একটা হাইড্রোজেন, আমরা নর্মালি করে আসছি, ঠিক আছে। আমি ইলেকট্রন দিলাম না, জাস্ট বুঝাচ্ছি মলিকিউল দিয়ে। এখানে একটা ইলেকট্রন, মানে ক্রসটা হচ্ছে ধরো নাইট্রোজেনের, এই ডটটা হচ্ছে হাইড্রোজেনের, ক্রস নাইট্রোজেনের, ডট হাইড্রোজেনের, ক্রস নাইট্রোজেন, ডট হাইড্রোজেনের, দুইটা ক্রস থাকে, মুক্তজোর একটা। ক্লিয়ার? NH4+ দেখো, হাইড্রোজেন, হাইড্রোজেন, হাইড্রোজেন,
ক্রস ডট ক্রস ডট ক্রস ডট, এই যে একটা এইচ প্লাস আসে, এই যে এইচ প্লাস, এইচ প্লাস, ও কি করে দুইটাই ক্রস, মানে ব্যাপারটা হচ্ছে নাইট্রোজেনের দুইটা ইলেকট্রন মানে ওই শেয়ারিং এ চলে যায়, আর সেটা হাইড্রোজেনও ভোগ করে নাইট্রোজেনও ভোগ করে। ক্লিয়ার? সো শেয়ার করে একজন, ভোগ করে দুজন। দেখো একই রকম, কিন্তু সমযোজী বন্ধনে যেরকম হচ্ছে ওভারল্যাপিং হয়, অধিক্রমণ হয়, এখানেও একই রকম অধিক্রমণ হয়। তো সন্নিবেশ সমযোজী দেখতে একই রকম, ডিফারেন্স হচ্ছে ইলেকট্রন কে দিচ্ছে। ওখানে ইলেকট্রন দুইজনই শেয়ার করে, আর এখানে একজন শেয়ার করে কিন্তু দুইজন ভোগ করে, এটা হচ্ছে ডিফারেন্স। আচ্ছা, তো কিলেটিং এজেন্ট 6টা লোন পেয়ার, পরীক্ষায় কোশ্চেন আসে, কই আসে এটা? এমসিকিউতে আসে, এমসিকিউতে আসে। কি জিজ্ঞাসা করে? নিচের কোনটি কিলেটিং এজেন্ট? উত্তর হচ্ছে ইডিটিএ। আরেকটা কোশ্চেন করে, এই ইডিটিএ একটা জায়গায় ইউজ করে, এর একটা ইউসেজ আছে, কই ইউজ করে? সেটা হচ্ছে খাদ্য থেকে ভারী ধাতু রিমুভ করাতে, খাদ্য থেকে বা অবস্থান্তর ধাতু, খাদ্য থেকে অবস্থান্তর ধাতু অপসারণে, অবস্থান্তর ধাতু অপসারণে, ধাতু অপসারণে ব্যবহৃত হয়, অপসারণে ব্যবহৃত হয়, ব্যবহৃত হয়, মাথায় রাখবো আমরা। ঠিক আছে? সো এই যে মুক্তজোর প্রদানের ভিত্তিতে লিগ্যান্ড হচ্ছে কয়েক ধরনের, একদণ্ডী, দ্বিদণ্ডী, বহুদণ্ডী। একদণ্ডী মানে একটা লোন পেয়ার, দ্বিদণ্ডী মানে দুইটা লোন পেয়ার, বহুদণ্ডী একাধিক, দুইয়ের অধিক। ঠিক আছে? সেটা এক্সাম্পল ইডিটিএ, ইথিলিন ডাইয়ামিন টেট্রাএসিটিক অ্যাসিড। কারো যদি জানতে ইচ্ছা করে ইথিলিন ডাইয়ামিন টেট্রাএসিটিক অ্যাসিড দেখতে কি রকম, একটু দেখার চেষ্টা করি। এটা মুছে দেই। এই যে CH2 CH2 NN CH2 COOH, এটাও মুছে দেওয়া লাগতেছে, এটাও মুছে দেই। এটাও CH2 COOH CH2 COOH, সরি COOH, উল্টা করে লিখতেছি, কার্বনের সাথে যুক্ত CH2 COOH। এটা হচ্ছে ইথিলিন ডাইয়ামিন টেট্রাএসিটিক অ্যাসিড, এটাই হচ্ছে সেই ইথিলিন ডাইয়ামিন টেট্রাএসিটিক অ্যাসিড। সাধারণত পরীক্ষায় আসে না, ফ্রেন্ডদের সামনে ফ্লেক্স করার জন্য পড়তে পারো, আর কিছুতে লাগবে না খুব একটা। ঠিক আছে? মানে আমাদের পরীক্ষা মানে এখন পর্যন্ত আসেনি কখনো। আচ্ছা, এটা হচ্ছে প্রথম টাইপের প্রকারভেদ। আমরা কয়েকবার বলছি এখানে যে লিগ্যান্ডের কয়েক ভাবে প্রকারভেদ করা যায়। প্রথমটা ছিল আমার মুক্তজোর প্রদানের ভিত্তিতে, সেকেন্ড ওয়ান হচ্ছে চার্জের ভিত্তিতে। চার্জের ভিত্তিতে, চার্জের ভিত্তিতে লিগ্যান্ড, ভিত্তিতে লিগ্যান্ড তিন ধরনের, এখানে স্পেসিফিক টাইপ আছে তিন ধরনের। ফার্স্ট ওয়ান কি? চার্জ কি কি চার্জ আছে? প্লাস মাইনাস নিউট্রাল, তাই না? সো ফার্স্ট ওয়ান হচ্ছে ধনাত্মক লিগ্যান্ড। ধনাত্মক লিগ্যান্ডের ইউজ আমাদের কম, ধনাত্মক লিগ্যান্ড। সেকেন্ড ওয়ান হচ্ছে ঋণাত্মক লিগ্যান্ড, ঋণাত্মক লিগ্যান্ড। থার্ড ওয়ান হচ্ছে প্রশম লিগ্যান্ড, প্রশম লিগ্যান্ড। ওকে, তিন ধরনের লিগ্যান্ড। ধনাত্মক লিগ্যান্ড হচ্ছে যাদের জারণ মান +1, জারণ মান যদি +1 হয় সেটা ধনাত্মক লিগ্যান্ড। যদি জারণ মান -1 হয়, জারণ মান -1 হয় সেটা ঋণাত্মক লিগ্যান্ড। আর যদি জারণ মান 0 হয়, 0 হয় সেটা হচ্ছে প্রশম লিগ্যান্ড। ক্লিয়ার? অক্সিডেশন নাম্বার যদি +1 হয় ধনাত্মক, -1 হলে ঋণাত্মক, 0 হলো প্রশম। তার মানে আমি বুঝতেছি লিগ্যান্ড আমার প্রশম পরমাণু হইতে, প্রশম যৌগ হইতে পারে, আমার ক্যাটায়নও হইতে পারে, অ্যানায়নও হইতে পারে। যেমন ধনাত্মক লিগ্যান্ড আমি বারবার বলতেছি, মধ্যে খুব একটা লাগে না। যদি এক্সাম্পল দেখতে চাও, ফ্লোরিন প্লাস, ক্লোরিন প্লাস, ব্রোমিন প্লাস, CH3+, এগুলো হচ্ছে প্রশম লিগ্যান্ড। আমাদের নাই, কোনো এক্সাম্পলে আমাদের লাগে না আপাতত। ঋণাত্মক লিগ্যান্ড লাগে, অনেক বেশি লাগে। সায়ানাইড, ফ্লোরাইড, ক্লোরাইড, ব্রোমাইড, এগুলো হচ্ছে ঋণাত্মক লিগ্যান্ড। প্রশম লিগ্যান্ড হচ্ছে আমাদের যেটা লাগে অ্যামোনিয়া, পানি। অনেক এক্সাম্পল হয়, আমি এত ডিটেলসে যেতেছি না। আমার যেটা মাথায় রাখতে হবে যে কয়টা আমার লাগবে। ঠিক আছে? এখন কথা হচ্ছে এটার কাজ কি? কাজ আছে কোথায়? এমসিকিউ, কয়েকটা এমসিকিউতে, এমসিকিউ প্লাস তোমার রিটেনেও কিছু কাজ আছে। আমরা এখানে এমসিকিউ দেখবো এবার, যে এই টপিক দিয়ে আমার এমসিকিউ কিভাবে কাজে লাগবে। এখানে বলা হয় কেন্দ্রীয় পরমাণুর
কেন্দ্রীয় পরমাণুর জারণ মান নির্ণয় করতে। পরমাণুর জারণ মান নির্ণয়। কেন্দ্রীয় পরমাণুর জারণ মান নির্ণয়। ওকে ফাইন। কিরকম এক্সাম্পল দেখি। SO4, ঠিক আছে, CuNH3 4 SO4। এই যৌগটা মানে আমার টেট্রাঅ্যামিন কপার আয়ন, অ্যাকচুয়ালি কপার সালফেট। সো এই যৌগটা যদি আমি জিজ্ঞাসা করি কেন্দ্রীয় পরমাণুর জারণ মান নির্ণয়, আমরা অলরেডি কিন্তু জানি কেন্দ্রীয় পরমাণুকে লিগেন্ডের সাথে যে অবস্থান্ত ধাতু থাকবে সেই কেন্দ্রীয় পরমাণু, তাই না? ওর জারণ মান বের করতে বলে। এবার আমার তোমার কাছে একটা প্রশ্ন, একটু চিন্তা করো, এখানে তো অনেকে আছে, তাই না? সালফারের জারণ মান বের করতে বলতে পারতো, অক্সিজেনের জারণ মান বের করতে বলতে পারতো। এত কিছুর জারণ মান বাদ দিয়ে কেন কপার বা কেন্দ্রীয় পরমাণুরই জারণ মান বের করতে বলা হয়? সব সময় কেন্দ্রীয় পরমাণুর জারণ মান বের করতে বলা হবে কেন? এনি কোশ্চেন? ভিডিও পজ করে চিন্তা করতে পারো 1-2 মিনিট যে কেন কেন্দ্রীয় পরমাণুর জারণ মান বের করতে বলা হয়। তো এটার উত্তর হচ্ছে, আমরা অলরেডি জানি যে অবস্থান্তর ধাতু পরিবর্তনশীল জারণ মান প্রদর্শন করে। যেমন কপারের জন্য একটা স্থিতিশীল +2, কিন্তু অন্যান্য কারোর জন্য যদি দেখি ক্রোমিয়াম বা ম্যাঙ্গানিজ +2 +4 +7, তাহলে এখানে যে কোনোটা আসতে পারে, তাই না? কারণ আমি তো জানি না কোনটা আছে, সেটা আমার বের করে নিতে হয়, ঠিক আছে? তো যেহেতু পরিবর্তনশীল জারণ মান প্রদর্শন করে, আমার অবশ্যই এখান থেকে বের করতে হবে যে কেন্দ্রীয় পরমাণুর জারণ মান কত। এবার কিভাবে বের করবো দেখো, যারা এই জারণ মানের ক্যালকুলেশনে ফার্স্ট তাদের জন্য তো ভেরি গুড, আর যারা হচ্ছে একটু প্রবলেম হয় তাদের জন্য আমি ইজিলি দেখাই। জারণ মান বের করার জন্য এটার উপর যেহেতু কোনো চার্জ নাই, ইকুয়াল দিয়ে 0 দিব। ক্লিয়ার? যার জারণ মান বের করব সে হচ্ছে এক্স। ওকে, তাইলে অ্যামোনিয়া, এই যে দেখো এখানে কিন্তু আমরা সবসময় ভুল করি। অ্যামোনিয়া হচ্ছে প্রশম লিগ্যান্ড, জারণ মান 0, তাহলে এটার হচ্ছে 0 আর সালফেট হচ্ছে -2, তাহলে এক্স প্লাস 4টা 4 × 0 প্লাস -2 কত আসে দেখো তো। এটাতে 4 × 0 0 -2, x -2, x -2 = 0, x +2, তাহলে জার্মান মান কত? +2, মাথায় থাকবে। আর যারা ফার্স্ট, যাদের হচ্ছে যারা এই ক্যালকুলেশন দ্রুত করতে পারো, 4 0 0 এটা -2 হইলে টোটাল তো 0 চার্জ +2, শর্টকাট। আর যাদের সমস্যা এভাবে করে নেবা। যেমন আরেকটা এক্সাম্পল দেখি, যেমন Fe(F6) Na3। দেখো ফ্লোরাইড আয়নটা কিন্তু হচ্ছে আমার ঋণাত্মক লিগ্যান্ড, মাথায় রাখবা। আমি বারবার বলছি ধনাত্মক লিগ্যান্ডের আমার কাছে নাই বইয়ে, ঋণাত্মক লিগ্যান্ড, ঠিক আছে? এটা কিন্তু ব্র্যাকেটে রাখে নাই, ঠিক আছে? সো কনফিউজ হওয়ার কিছু নাই, এটা হচ্ছে আমার লিগ্যান্ড। সো কিভাবে বের করব? একই পদ্ধতি, = 0, কারণ উপরে কিছু নাই। তো সোডিয়াম +1 করে +1 করে 3টা, তাই না? তারপর আয়রন জানি না, এটা এক্স। ফ্লোরিন -1 করে 6টা, তাহলে কত হয়? +3 + x -6 = 0, তাহলে x -3 = 0, তাহলে x +3। এই তো ইজি। আর যে শর্টকাটে করতে চাও, ফার্স্ট হয়ে গেছো, কিরকম? +1 করে +3, এটা -1 করে -6, তাহলে টোটাল 0 করতে কত লাগে? +3 লাগে। ঠিক আছে, ক্লিয়ার? আমি একটা তোমাদের জন্য করতে দিই, আপনারা একটু কষ্ট করে এটা করেন। যেমন Na2FeCN6, একটু কষ্ট করে আমরা হচ্ছে এটার জারণ বের করব দ্রুত। ভিডিও পজ করে রাখতে পারো, পজ করে তারপর অন করতে পারো, আমি করে দেই। আচ্ছা, যদি উত্তর আসে +2 তাহলে ঠিক আছে। কিরকম? এটা এখানে হচ্ছে -6, ও সরি ভুল হয়েছে, তো এটা তো Na2 হবে না, K4 হবে, K4 দিই, K4, সরি। কেউ যদি এখানে আয়রন +4 পাও সেটা আমার দোষ, ঠিক আছে? ভুল লিখছি, K4 হবে। তাহলে -6
+4 +2, ঠিক আছে? তাহলে কত আসে? +2 আসে। আচ্ছা, যেহেতু ভুল করছি আরেকটা করতে দিই তোমাদের, এইটা করার চেষ্টা করো, Fe F6 3 জটিল আয়ন দিয়ে চার নম্বর বের করা। ভিডিও পজ করে এটা একটু করার চেষ্টা করো। আচ্ছা, কিভাবে এটা করতে হবে? -3 আছে, এটা একটা বের করবে x, আর কয়টা আছে? -1 × 6, তাহলে x - 6 = -3, তাহলে x = -3 + 6, তাহলে হচ্ছে +3, এটা হচ্ছে +3, বুঝা গেছে? বা যদি তুমি ডিরেক্ট করতে চাও, +3 - 6 যোগ বিয়োগ করার পরে এটা বাকি থাকতে হবে, যোগ বিয়োগ করার পরে এটা বাকি থাকা লাগবে। এখানে যদি শূন্য, যোগ বিয়োগ করার পরে শূন্য হইতে হবে। ওকে, কিছু SW দিই তোমাদের, এগুলো তোমরা করার চেষ্টা করো। এগুলো করে কমেন্টে উত্তর দিবা তোমাদের কত আসে। কোবাল্ট, সরি, তারপর হচ্ছে Ag NH3 2OH, এটা হচ্ছে 1 নাম্বার, এটা হচ্ছে 2 নাম্বার। একের উত্তর কত, 2 এর উত্তর কত, কমেন্ট করে দিবে। ওকে, ঠিক আছে। এরপর হচ্ছে আমরা সামনে যাই। ফাইনাল ওয়ান যে প্রকারভেদ লিগ্যান্ডের, সেটা হচ্ছে শক্তির ভিত্তিতে। ফাইনাল ওয়ান হচ্ছে শক্তির ভিত্তিতে। শক্তির ভিত্তিতে লিগ্যান্ড দুই ধরনের, ঠিক আছে? শক্তির ভিত্তিতে লিগ্যান্ড দুই ধরনের। একটা ফার্স্ট ওয়ান হচ্ছে স্ট্রং ফিল্ড লিগ্যান্ড, স্ট্রং ফিল্ড লিগ্যান্ড, ঠিক আছে? SFL এভাবে লেখে। সেকেন্ড ওয়ান হচ্ছে উইক ফিল্ড লিগ্যান্ড, উইক ফিল্ড লিগ্যান্ড, WFL, ঠিক আছে? এটা হচ্ছে স্ট্রং ফিল্ড লিগ্যান্ড, এটা হচ্ছে উইক ফিল্ড লিগ্যান্ড। স্ট্রং ফিল্ড লিগ্যান্ডের উদাহরণ হচ্ছে তিনটা, এগুলো হচ্ছে আমাদের স্ট্রং ফিল্ড লিগ্যান্ড। আর পানি আর হ্যালাইড X মাইনাস, মানে ফ্লোরিন মাইনাস, ক্লোরিন মাইনাস, ব্রোমিন মাইনাস যা আছে, এগুলো সব হচ্ছে উইক ফিল্ড লিগ্যান্ড। স্ট্রং ফিল্ড আর উইক ফিল্ড লিগ্যান্ডের কাজ কোথায়? সেটা হচ্ছে রঙিন যৌগ গঠনে স্ট্রং ফিল্ড লিগ্যান্ড এন্ড উইক ফিল্ড লিগ্যান্ড অনেকটুক কাজ করে। আমরা আগে রঙিন যৌগ, তার মানে এখান থেকে আমরা কই যাব, রঙিন যৌগের গঠন দেখব। ওকে ফাইন, আমি এটা মুছে দিলাম। রঙিন যৌগের গঠন কিভাবে হয় সেটা দেখব। একটু মাথা ক্লিয়ার করে, যদি ক্লাস করে এতক্ষণ মনে হয় মাথা ধরে গেছে, 5টা মিনিট রেস্ট নাও, রেস্ট নিয়ে রঙিন যৌগের গঠন দেখো। ওকে, আর স্ট্রং হইলে এখন থেকে শুরু। রঙিন যৌগ কি আসলে? এই যৌগটা রঙিন, তাই না? কালারফুল যৌগ, কালার যৌগ। আমরা বইয়ে দেখলে দেখবো যে আমার অবস্থান্ত ধাতু যেগুলো আছে সেগুলো বিভিন্ন কালার শো করে। ধাতব আয়ন অবশ্যই, আমি প্রথমেই বলছি যে আয়নিত অবস্থায় হইতে হবে। ওকে, সো কালার শো করে, এই কালার শো করার মেকানিজম কি রকম বা কালারটা কেন শো করে সেটা নিয়ে এখন আলোচনা করব। তাহলে হচ্ছে রঙিন যৌগ গঠন, রঙিন যৌগ গঠন, ঠিক আছে? রঙিন যৌগ গঠন কিভাবে রঙিন যৌগ গঠন করে? প্রথমে আমি এখানে একটা গ্রাফ টাইপ আঁকি। এই গ্রাফে এটা হচ্ছে স্থিতি শক্তি বা অভ্যন্তরীণ শক্তি, ঠিক আছে? আমার একটা পরমাণুর বা একটা মৌলের মধ্যে কিন্তু আমার শক্তি থাকে, অভ্যন্তরীণ শক্তি থাকে, ঠিক আছে? আমার পারমাণবিক অবস্থায় একটা শক্তি থাকে, পারমাণবিক অবস্থায় স্থিতি শক্তি বা পারমাণবিক অরবিটালের শক্তি থাকে। তো মানে মোদ্দা কথা, আমার এখানে একটা শক্তি থাকে, সেটাকে আমি এখানে দ্বারা রিপ্রেজেন্ট করি। আমরা পড়ছি না অরবিটালের শক্তি বেশি কম, যেমন এই ডায়াগ্রামে এভাবে কিন্তু রিপ্রেজেন্ট করা হয়। যেমন যত এটা ধরো 0, যত উপরে যাবে তত কিন্তু শক্তি বাড়বে। যেমন এটা হচ্ছে 1s, 2s এর শক্তি তার চেয়ে বেশি, 2s। এই যে 2p এর তিনটা, 1 2 3, এগুলো হচ্ছে 2p। তারপর হচ্ছে 3s, ক্লিয়ার? এভাবে হচ্ছে বেশি উপরে উপরে দিব। যেমন ধরো ইলেকট্রন বিন্যাস করবো, এই যে এখানে 2টি ইলেকট্রন, এখানে 2টা, এখানে 1 2 3 4 5 6, এভাবেও কিন্তু ডায়াগ্রাম করা হয়। সো এখানে আপাতত আমরা যে জিনিসটার দিকে ফোকাস করবো সেটা হচ্ছে ডি অরবিটাল। আমি মুছে দিলাম এটা। ডি অরবিটালে কি অবস্থা হয়? ডি অরবিটালে কি হয়? সেখানে ধরো এই যৌগটা আমি নিই, FeCN6 3 FeCN6 3 যদি দেখি,
তাহলে এখানে আয়রন কত? আয়রন +3। তোমরা মনে হয় একটু আগে এটা বের করছো। তো আয়রন যেহেতু +3, আয়রনের আমি ইলেকট্রন বিন্যাস করি আয়রন +3 এর জন্য। এটা কত আসে? আর্গন পর্যন্ত, তারপর 3d6। এটা আমরা মাথায় রাখবো। কোথায় কাজে লাগবে দেখাচ্ছি। তার মানে এই আয়রন 3+ এর ডি অরবিটালে 6টি ইলেকট্রন আছে। ওকে, ধরি আপাতত লিগ্যান্ড এখানে আসে নাই। যখন আয়রন স্বাভাবিক অবস্থায় বা আয়নিত অবস্থায় থাকে তখন আয়রনের ভিতরে ডি অরবিটালের অবস্থা কিরকম থাকে সেটা দেখি। এটা হচ্ছে আয়রনের ডি অরবিটাল, 1 2 3 4 5। ঠিক আছে, তাহলে ডি এক্স ওয়াই, ডি ওয়াই জেড, ডি এক্স জেড, ডি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, ডি জেড স্কোয়ার। ওকে, এখানে দেখো তো এই যে এইটার এই বরাবর সবগুলো আছে না, তার মানে সবগুলো এই 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 যে কয়টা অরবিটাল আছে সবগুলো অরবিটালের শক্তি কি সমান। ঠিক আছে, ডি ওয়াই এক্স ওয়াই এর যা শক্তি ওয়াই জেড এরও তা শক্তি, এক্স জেড এরও তা, বাকি দুটারও তাই। সো এটাকে বলা হয় ডিজেনারেট অবস্থা। এই অবস্থাটাকে বলা হয় ডিজেনারেট অবস্থা। কিওয়ার্ড মনে রাখবো, আমি আবারও বলি, একটা টপিক মনে রাখার জন্য কিওয়ার্ড মনে রাখবা। যে আচ্ছা ঠিক আছে ভাইয়া রবীন্দ্র পড়াইছে ডিজেনারেট অবস্থা প্লাস কি কি বলি, কিওয়ার্ড গুলো মাথায় রাখবা। এখন ডিজেনারেট অবস্থা একটা ওয়ার্ড, এই ওয়ার্ডটার ব্যাখ্যা তোমার জানা লাগবে। ফর এক্সাম্পল আমি যদি বলি মার্কার, এই মার্কার তুমি জানো, মার্কার ছোট একটা জিনিস, কলমের মতোই দেখতে, এটা দিয়ে বোর্ডে লেখে। এই যে ব্যাখ্যাটা জানো বা এই একটা ওয়ার্ডের মিনিংটা জানো যেটা দিয়ে কি বোঝায়, এটা তোমার বোঝা লাগবে। তো সবসময় পড়ার সময় মাথায় রাখবা যে পড়ালেখা চিন্তা করে করবে এমন না, ডিজেনারেট অবস্থা এটা ওয়ার্ড বুঝতে পারতেছি না কি বলতেছে, মনে রাখতে হবে যে এটা মানে এটা। ওকে, ডিজেনারেট অবস্থা দিয়ে বোঝায় ডি অরবিটাল সমশক্তি সম্পন্ন ডি অরবিটাল। যদি ডি অরবিটালের সবগুলো এই সাব অরবিটাল গুলো আমার হচ্ছে সমশক্তি সম্পন্ন হয় বা ডি অরবিটাল গুলো যদি সমশক্তি সম্পন্ন হয় তবে সেটাকে বলা হয় ডিজেনারেট অবস্থা। সমশক্তি সম্পন্ন, সমশক্তি সম্পন্ন ডি অরবিটাল, সমশক্তি সম্পন্ন ডি অরবিটাল কি বলা হয়? ডিজেনারেট অবস্থা। আচ্ছা, এখানে যেহেতু সবগুলোর শক্তি সমান তাহলে 6টা ইলেকট্রন কিভাবে থাকবে? 6টা ইলেকট্রন ওই যে হুন্ডের নীতি অনুযায়ী আগে একটা একমুখী স্পিনে একটা 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 একটা, কয়টা হইলো? 5টা হইলো। আরেকটা আছে এই যে রিভার্স স্পিনে ঢুকবে। ঠিক আছে, আচ্ছা এবার আমাদের এখানে একটা জিনিস সম্পর্কে জানতে হবে। এই যে ডি এক্স ওয়াই, ডি ওয়াই জেড, ডি এক্স জেড আর ডি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, ডি জেড স্কোয়ার, এই তিনটা অরবিটালের সেটকে বলা হয় নন অ্যাক্সিয়াল সেট। নন অ্যাক্সিয়াল সেট। আর এটাকে বলা হয় অ্যাক্সিয়াল সেট। মানে কি? অ্যাক্সিয়াল সেট মানে হচ্ছে অক্ষ বরাবর, অক্ষ বরাবর। আর নন অ্যাক্সিয়াল মানে কি? নন অ্যাক্সিয়াল মানে অক্ষের সাথে, মানে ডি এর জন্য অক্ষের সাথে 45 ডিগ্রি, 45 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে, অ্যাঙ্গেলে থাকে ডি এর জন্য। ওকে, কি বুঝায় একটু বুঝি, আমরা দেখলে বুঝতে পারবো। আচ্ছা, ডি এক্স ওয়াই, ডি ওয়াই জেড, ডি এক্স জেড, ডি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বললেও সমস্যা নেই, কোনো প্রবলেম নেই। অনেক বড় বড় প্রফেসররাও এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বলে, নট এ ইস্যু। আচ্ছা, সো এখানে আমরা ডি এক্স ওয়াই যদি চিত্র আঁকি, আমরা জানি ডি অরবিটাল হচ্ছে ডাবল ডাম্বেল। সো ডাবল ডাম্বেল যেহেতু এই একটা, এই একটা, আরেকটা হচ্ছে এই, তাই না? ও এখানে আমি অক্ষগুলো চিহ্নিত করে দিই, এটা এক্স, এটা ওয়াই, এটা এটা ওয়াই, এটা জেড, এটা এক্স, এটা জেড, এটা এক্স, এটা ওয়াই, এটা জেড অক্ষ। আচ্ছা, একটা জিনিস বুঝো, আমাদের বইয়ে বিশেষ করে হাজারি স্যারের বইয়ে যেহেতু বাঁকাতারা করে দেওয়া, ওখানে 3টা ডাইমেনশনই বুঝাইছে যে এরকম ভাবে 3টা ডাইমেনশনই আছে। সো তারা এই মাঝখানে দিছে জেড এক্স, এই অক্ষ বরাবর দিছে। আমরা এত ঝামেলা করতে যাবো না, আমরা 2টা অক্ষ নিব, যা যা আছে এক্স ওয়াই, লাগলে ওয়াই জেড, জেড এক্স। এখানে একটা জিনিস জাস্ট মেনশন করছি, এই বরাবর যেহেতু সাধারণত এক্স রাখে এখানে এক্স রাখছি, এটা ওয়াই রাখছি, ওয়াই থাকলে এখানে রাখছি, এক্স থাকলে এখানে রাখছি, জেডটা বাকিটা দিয়ে দিছি। তো একটা জিনিস খেয়াল করো, আমরা ডি এক্স ওয়াই, ডি ওয়াই জেড, ডি এক্স সেটকে আমরা নন অ্যাক্সিয়াল সেট বলছি। দেখো তো এই অরবিটাল গুলো এই অক্ষ বরাবর গেছে? যায় নাই কিন্তু।
অক্ষের সাথে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে। তো এই কারণে এটাকে বলা হয় নন অ্যাক্সিয়াল সেট। অ্যাক্সিয়াল হচ্ছে অক্ষ, ঠিক আছে, অক্ষর বাইরের সেট এগুলা। যেমন এটার চিত্র আঁকি, দেখতে একই রকম, এই যে একই দেখতে, এই এটারও একই, ঠিক আছে। এগুলো হচ্ছে নন অ্যাক্সিয়াল সেট। ডি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার দেখতে কেমন, এই যে অক্ষ বরাবর, ঠিক আছে। এই কারণে এটাকে বলা হয় অ্যাক্সিয়াল সেট। এই যে দেখো জেড স্কোয়ার, ডাবল ডাম্বেল নেই, একটা একটা রিং এর মতো, ঠিক আছে। সো এগুলো কিন্তু আঁকতে বলে ডিউতে আসছিল যে ডি অরবিটাল গুলো আঁকো। ওকে, সো এগুলা হচ্ছে আমার অ্যাক্সিয়াল সেট, এটা নন অ্যাক্সিয়াল সেট। ডি অরবিটালের দুইটা সেট হয়। পি অরবিটাল যেটা, আমি একটু এক্সট্রা এটা বলে দিই, পি এক্স, পি ওয়াই, পি জেড, এই তিনটেই কিন্তু অ্যাক্সিয়াল সেট। অ্যাক্সিয়াল সেট কিভাবে, এই যে পি এক্সটা হচ্ছে এই যে এক্স অক্ষ বরাবর, পি ওয়াইটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর, ওয়াই এক্স, পি জেড হচ্ছে জেড অক্ষ বরাবর। তাইলে এই তিনটাই হচ্ছে অ্যাক্সিয়াল সেট। পরীক্ষা কোশ্চেন আসে, ঢাকা বিশ্ববিদ্যালয় কোশ্চেন ছিল এটা, যে কোনটা অ্যাক্সিয়াল সেট কোনটা নন অ্যাক্সিয়াল সেট। তাহলে আমরা আপাতত বুঝতে পারছি, লিখে নাও, লাগলে স্ক্রিনশট দিয়ে লেখো বা পজ করে এগুলো লিখে নাও। আচ্ছা, মুছে দিচ্ছি। আচ্ছা, এবার দেখো, এতটুকু তো আমরা বুঝলাম, এটাকে বলা হয় ডিজেনারেট অবস্থা। এখনো এখানে যে জিনিসটা আমি বোঝানোর চেষ্টা করতেছি, দেখো এখানে আপাতত আয়রন 3+ আছে, লিগ্যান্ড এখনো আসে নাই, এই যৌগের লিগ্যান্ড এখনো আসে নাই। যখনই লিগ্যান্ড আসবে, একটা জিনিস মাথায় রাখবা, লিগ্যান্ড হচ্ছে ধাতুর বা ডি অরবিটালের অক্ষ বরাবর অ্যাপ্রোচ করে, অক্ষ বরাবর আসে। সো যখন ডি অরবিটালের অক্ষ বরাবর আসবে, যে ইলেকট্রনগুলো অক্ষ বরাবর আছে, যেমন এই ইলেকট্রনগুলো অক্ষ বরাবর আছে, লিগ্যান্ডে ইলেকট্রন আছে, লিগ্যান্ড মুক্ত জোর দিবে, এখানেও ইলেকট্রন আছে, ইলেকট্রন ইলেকট্রনকে বিকর্ষণ করে। যখন অক্ষ বরাবর আসবে, এই ইলেকট্রনের প্রতি বিকর্ষণের মাত্রা হবে বেশি, ওদেরকেও বিকর্ষণ করবে, কিন্তু এই ইলেকট্রনের প্রতি বিকর্ষণের মাত্রা হবে বেশি। যখন বিকর্ষণের মাত্রা বেশি হবে, ইলেকট্রনগুলো উত্তেজিত হয়ে যাবে। একটা জিনিস একটু বুঝো সবাই, মনে করো এটা হচ্ছে 3D, এটা হচ্ছে 3P, সরি, এটা হচ্ছে 3 নাম্বার, এটা 2 নাম্বার, এটা 1 নাম্বার, আরে 4, 2 3 4, 2 নাম্বার কক্ষপথ কিন্তু ফিল্ড, 3 ইলেকট্রন আছে, তাই না? 3 ইলেকট্রন আছে। কোন ইলেকট্রন যদি উত্তেজিত হয়ে যায়, সেটা বা এখান থেকে যদি কোন ইলেকট্রন কোথাও যাইতে চায়, সেটা কিন্তু উপরে যাবে, নিচে কিন্তু ফিল গেলে অলওয়েজ, যেহেতু নিচে খালি থাকতো সেটা অন্য বিষয়, কিন্তু একটা স্টেবল পরমাণুর ইলেকট্রনে যদি শক্তি দেওয়া হয় বা উত্তেজিত করা হয়, সে কিন্তু তার উপরের কক্ষপথে চলে যায়, সেখান থেকে কিন্তু উপরের কক্ষপথে চলে যাবে, কারণ ওই কক্ষপথের শক্তি বেশি। এখন দেখো, যখন লিগ্যান্ড আসে, লিগ্যান্ড ইলেকট্রনগুলোকে উত্তেজিত করে ফেলে, তো সেখানে আমার ইলেকট্রন গুলো উত্তেজিত কক্ষপথে চলে যায়। এখন কিরকম হয় সেটা দেখো, দুইটা সেটে ভাগ হয়ে যায়, এটাকে বলা হয় ইজি, আর এটা হচ্ছে T2G। ইজি, যেটা ছোট। আচ্ছা, ইজি যেটা, ইজি দিয়ে মেইনলি বোঝায় এক্সাইল সেট, ইজি দিয়ে মেইনলি বোঝায় এক্সিয়াল সেট, আর T2G দিয়ে বোঝায় নন এক্সাইল সেট। দেখো, এক্সাইল সেট যেটা, এটা কোন বরাবর আছে, এখানে, নন এক্সাইল এখানে। তো এইটার শক্তি কি বেশি না? আমরা কিন্তু বলছি এই অক্ষে যত উপরে যাবে শক্তি বেশি, ওর শক্তি বেশি, ওর শক্তি কম। কেন এরকম হয়েছে? যখন আমি আবারও বলি, যখন লিগ্যান্ড আসে, লিগ্যান্ড অক্ষ বরাবর আসে, ডি অরবিটালে অক্ষ বরাবর আসলে এই ডি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ডি জেড স্কোয়ার, এই দুইটার বিকর্ষণ হয় সবচেয়ে বেশি। তো বিকর্ষণ হলে এটা হচ্ছে আমার শক্তি বেশি চলে যায়, উত্তেজিত অবস্থায় চলে যায়। আর এটা যেহেতু শক্তি, এটা যেহেতু আমার 45 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে, এটাও উত্তেজিত হয়, কিন্তু এটা শক্তি থাকে কম। একটা জিনিস মাথায় রাখবা, 3D এর ইলেকট্রন লাফ দিয়ে 4-এ চলে যেতে পারবে না, লিগ্যান্ড ওই পরিমাণ শক্তি প্রদান করতে পারে না। ক্লিয়ার? এতটুকু শক্তি দেয় যাতে ইলেকট্রনটা সেখান থেকে লাফ দিয়ে উত্তেজিত অবস্থায় যেতে পারে। এই উত্তেজিত অবস্থার যে ডায়াগ্রাম, সেটা হচ্ছে জ্যাবলন্সকি ডায়াগ্রাম। এটা আপাতত দরকার নাই, আমরা ছোট করে আমরা পড়ি না। হাজারি স্যারের বইয়ের ফার্স্ট পেপারের সেকেন্ড চ্যাপ্টারের হাইড্রোজেন পরমাণু বর্ণালী লাস্টের দিকে জ্যাবলন্সকি ডায়াগ্রামটা ছোট করে দেওয়া আছে। সো মাথা ব্যথা দরকার নেই আমার এগুলো নিয়ে। সো আমরা কি জানি, যে যখনই আমার এই যে ডি অরবিটাল আসে, সোজা কথা কি, ডি অরবিটাল লিগ্যান্ড আসে, লিগ্যান্ড আসলে আমার ডি অরবিটাল দুইটা সেটে ভাগ হয়েছে, একটা ইজি একটা T2G, ঠিক আছে। T2G তে DXY, DYZ, DXZ, ওকে। যখনই লিগ্যান্ড আসবে,
সায়ানাইড একটা স্ট্রং ফিল্ড লিগ্যান্ড, FeCN6 3-, এইটা ছিল Fe3+, 3+ এর জন্য। যখন এই অবস্থায় আসে, এই অবস্থাটাকে বলা হয় নন ডিজেনারেট অবস্থা। এটাকে বলা হয় নন ডিজেনারেট অবস্থা, ডিজেনারেট অবস্থা। যখন সবগুলো ডি অরবিটালের শক্তি সমান হয় না, ভিন্ন ভিন্ন হয়, তখন সেটাকে বলা হয় নন ডিজেনারেট অবস্থা। সো একটা হচ্ছে ডিজেনারেট অবস্থা, একটা হচ্ছে নন ডিজেনারেট অবস্থা। ক্লিয়ার? আচ্ছা, এখন আমি তো এটার জন্য করতেছি, ধরো এখানে এটা কি ফিল্ড লিগ্যান্ড, সায়ানাইড হচ্ছে স্ট্রং ফিল্ড লিগ্যান্ড। কারো যদি মনে না থাকে একটু পিস্তলটা দেখে নিব। সায়ানাইড হচ্ছে স্ট্রং ফিল্ড লিগ্যান্ড। যদি এমন হইতো FeF6 3- এই যৌগের জন্য হইতো, সেই ক্ষেত্রে ফ্লোরিনটা কি উইক ফিল্ড লিগ্যান্ড। আচ্ছা, উইক ফিল্ড লিগ্যান্ড হইলে একটা সমস্যা হয়, উইক ফিল্ড লিগ্যান্ড হইলে এই যে স্প্লিটিংটা হয় এটা হয় কম, Eg T2G, এই স্প্লিটিংটা হয় কম। দেখো তো ওদের একটা শক্তির গ্যাপ আছে না, তাহলে এই যে গ্যাপটা, এই গ্যাপটাকে বলা হয় ডেল ই, এটা হচ্ছে শক্তির গ্যাপ, তাই না? এই গ্যাপটাকে বলা হবে কি ডেল ই। এইটাই হচ্ছে স্ট্রং ফিল্ড আর উইক ফিল্ড লিগ্যান্ডের কাজ, যেটা আমরা বলতেছিলাম। স্ট্রং ফিল্ড লিগ্যান্ডে এই ডি অরবিটাল স্প্লিটিং হয় বেশি, উইক ফিল্ড লিগ্যান্ডে হয় কম। লিগ্যান্ড যত স্ট্রং, এই স্প্লিটিংটা হবে, তো ডি অরবিটাল স্প্লিটিং হবে তত বেশি শক্তির, আর যত উইক সেটার স্প্লিটিং হবে কম। এটা হচ্ছে উইক ফিল্ড লিগ্যান্ডের। এখন এই স্প্লিটিং বেশি কমে কিন্তু কাজ আছে। দেখো এই যে 6টা ইলেকট্রন যখন এরকম স্প্লিটিং হয়ে গেছে, এটা হয়ে গেছে নিম্ন শক্তি স্তর, এটা হয়ে গেছে উচ্চ শক্তি স্তর। তো ইলেকট্রন আমরা আউটবাউন্ড নীতি অনুযায়ী জানি আগে নিম্ন শক্তি স্তর ফিল করে পরে উচ্চ শক্তি স্তরে যায়। অর্থাৎ এই 6টা ইলেকট্রন আগে এই যে 1 1 1 এভাবে যাবে, উপরে এই দুইটাতে না গিয়ে এইটাতেই বাকিগুলো ফিল করবে। আগে এটা ফিল করবে পরে এটা। ক্লিয়ার? আমি আবারও বলি, এখানে ডিজেনারেট অবস্থা, সবগুলো ডি অরবিটালের শক্তি সমান, সবগুলো থেকে একটা করে যাবে হুন্ডের নিয়ম অনুযায়ী, পরে আরেকটা আসবে। নন ডিজেনারেট অবস্থায় সবগুলো ডি অরবিটালের শক্তি সমান না। এই তিনটা T2G সেট যেটা, এটার শক্তি একরকম, ইজির শক্তি একরকম, কিন্তু এই দুইটা সেটের শক্তি কিন্তু আলাদা। তো যেটা নিম্ন শক্তির সেটাতে আগে ইলেকট্রন ফিল করবে, ফিল করার পর যদি এক্সট্রা থাকে তারপর উপরে যাবে। মনে করো সাপোজ আমার ইলেকট্রন আছে 11টা, হয় সরি 11টা 9টা ইলেকট্রন আছে, তাহলে 1 2 3 1 2 3 6টা হইলো, পরে কি দিব 1 1 1, তখন হবে 9। সাপোজ এক্সাম্পল দিচ্ছি, কিন্তু এটার জন্য যেহেতু 6টা, এর বেশি দিব না, কনফিউজ হওয়ার মতো কিছু নাই। এটা গেল স্ট্রং ফিল্ড লিগ্যান্ড, আশা করি বুঝছি। উইক ফিল্ড লিগ্যান্ডের ঘটনা একটু ভিন্ন। আমার পরীক্ষা এটা দিয়েও ব্যাখ্যা করতে বলতে পারে, এটা দিয়েও ব্যাখ্যা করতে বলতে পারে। উইক ফিল্ড লিগ্যান্ডের বেলায় এই দুইটা যে সেট, এদের যে শক্তির গ্যাপ সেটা হয় খুবই কম। সো শক্তির গ্যাপটা এতই কম হয়, এই দুইটা অরবিটালের শক্তি প্রায় একই বলা চলে। স্প্লিটিং হয় কিন্তু খুবই কম হয়। সো এতটাই কম হয় যাতে এই দুইটার শক্তি প্রায় একই রকম। অর্থাৎ এখানে শক্তির গ্যাপটা খুব একটা বেশি চোখে লাগে না। তো এই 5টা অরবিটালকে এই ডিজেনারেট অবস্থার মতো একই ধরা হয় বা একই রকম হয়। তখন ইলেকট্রন হয় কি এখানে যেভাবে প্রবেশ করে একইভাবে প্রবেশ করে। এই যে একটা 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 সবগুলোকে একই সমশক্তির মতোই ট্রিট করে, গ্যাপ কম হওয়াতে সমশক্তির মতো ট্রিট করে। তারপর এই একটা, ঠিক আছে? তার মানে উইক ফিল্ড লিগ্যান্ড থাকলে এখানে কোনো চেঞ্জ আসে না, কিন্তু যদি স্ট্রং ফিল্ড লিগ্যান্ড থাকে সেই ক্ষেত্রে চেঞ্জ আসে। তার মানে কি এখানে কি কি দেখছি আমরা একটু সামারাইজ করি। রঙিন যৌগ কেন গঠন করে এ নিয়ে কিছুই বলি নেই এখনো। এখন পর্যন্ত আমরা দেখছি যে ভিতরের অবস্থা কি, কিভাবে থাকে, কি হয়। এই জটিল যৌগে প্রথমে আয়রন 3+, যে এতটুকু হচ্ছে আয়রন 3+ এর জন্য, যে যখন লিগ্যান্ড আসে নাই, লিগ্যান্ড না আসা অবস্থায় এরকম অবস্থায় থাকে, এটাকে বলা হয় ডিজেনারেট অবস্থা। ঠিক আছে? যখন লিগ্যান্ড আসে অক্ষ বরাবর, এক্সাইল সেট সেটা উত্তেজিত হয়ে বেশি শক্তি সম্পন্ন হয়ে যায় ইজি, আর T2G হচ্ছে কম শক্তি সম্পন্ন যেটা নন এক্সাইল সেট। গেল, এখানে কিন্তু লিগ্যান্ড আসছে, এই যে লিগ্যান্ড আসছে আমি লিখে দিছি। তো এটা হচ্ছে একটা পসিবল। পরীক্ষা কিন্তু আমরা দুইটাই লিখবো না, যদি প্রশ্নে বলে ওটা ব্যাখ্যা করো তখন এই যে এতটুকু লিখবো, যদি বলে এইটা ব্যাখ্যা করো তাহলে এইটা প্লাস এইটা লিখবো, আর যদি কিছুই না বলে, বলে রঙিন যৌগ কেন গঠন করে, তখন দুইটাই দিয়ে ব্যাখ্যা করব। ক্লিয়ার? বুঝা গেছে?
সো এখানে আমি দেখাইছি উইক ফিল্ডের বেলায় কি হয়, যদি এরকম একটা যৌগ থাকতো সেক্ষেত্রে কিরকম হইতো। ক্লিয়ার? এখন পর্যন্ত কিন্তু রঙিন যৌগ কেন গঠন করে তার কোনো ব্যাখ্যা করিনি। এবার রঙিন যৌগের ব্যাখ্যা করি। এই যে অবস্থাটা আছে, এখানে যদি বাইরে থেকে সূর্যের আলো দেওয়া হয়, আমরা একটা বস্তু কখন রঙিন দেখি? কখন রঙিন দেখবো? যখন আমার আলো কোনো বস্তুতে পড়বে, যেখানে আলো পড়ছে ও কিছু পরিমাণ আলো শোষণ করে। দুই ধরনের প্রণালী হয়, শোষণ বিকিরণ। কিছু আলো শোষণ করে, বাকিটা বিকিরণ করে। ওই বিকিরণ যদি দৃশ্যমান রেঞ্জে হয়, যে তরঙ্গ দৈর্ঘ্যের, সেটা আমাদের চোখে আসলে আমরা সেটা দেখতে পাই, তাই না? একটা সময় কিন্তু ধারণা ছিল চোখ থেকে আলো বস্তুতে যায় তখন দেখি, এরকম কিন্তু না। বস্তু থেকে আলো চোখে আসে। এই কারণেই যখন লাইট বন্ধ করে দিব, রুম অন্ধকার হয়ে যায়, তখন কিন্তু আমি কিছু দেখতে পাই না, কারণ কোনো লাইট সোর্স নাই, কোনো কিছু থেকে আলো রিফ্লেক্ট হয়ে চোখে আসতেছে না, এই কারণে তখন দেখি না। ওকে, ফাইন। সো কি হবে, বাইরে থেকে যখন সূর্যের আলো দিব, সূর্যের আলোতে ইউভির শক্তি আছে, ফোটনের, ঠিক আছে, ইউভির শক্তি বা এইচ নিউ পরিমাণ শক্তি। এই শক্তি দিয়ে আমি একটা ইলেকট্রনকে মনে করি এখান থেকে উদ্দীপিত করলাম। যখন উদ্দীপিত হবে, ইলেকট্রনটা লাফ দিয়ে এখানে চলে যাবে। ইলেকট্রনে যখন শক্তি দিব, ওতে শক্তি বেশি পেয়ে গেছে, ও তো আর নিচে থাকবে না, তাই না? ফর এক্সাম্পল, তুমি থাকতেছো ধরো মিরপুর, এখন তোমার কাছে লটারি জিতে হঠাৎ করে অনেক টাকা চলে আসছে, অনেক টাকা, ধরো কত, 60-70 কোটি টাকা বা 100 কোটি টাকা চলে আসছে। এখন তুমি কি মিরপুর থাকবা? অবশ্যই থাকবা না। তুমি সেখান থেকে একবার ইউএসএ চলে গেছো, কানাডা চলে গেছো। এখন যেহেতু তোমার এটা এককালীন টাকা, তুমি এখান থেকে ইউএসএ বা কানাডা চলে যাওয়ার পর আস্তে আস্তে টাকা বার্ন হয়ে যাবে। তখন তুমি কি করবে? অনেকে কি করবে, অনেকে টোটাল 100 কোটি খরচ করে ফেলবে, বা অনেকে 90 কোটি খরচ করে 10 কোটি রাখবে। ঠিক আছে, আমি 10 কোটি রেখে আবার বাংলাদেশ চলে আসি। এখানে একই রকম ঘটনা হয়, যখন ইলেকট্রন শক্তি পায়, নিচে আর থাকবে না, কই চলে যাবে? উপরে চলে যাবে। এই ইলেকট্রনটা লাফ দিয়ে এখানে চলে যায়। তো যখন শক্তি শোষণ করে, তখন আমরা শোষণ বর্ণালী দেখি। আবার এমন হয়, এই ইলেকট্রনটা এখানে যায় মলিকিউলার লেভেলে ভাইব্রেশন হয়, কাঁপতে থাকে, বেশি শক্তি হচ্ছে কাঁপতে থাকে। সো কাঁপতে কাঁপতে একটা সময় সে শক্তি রিলিজ করে আবার উপর থেকে নিচে চলে আসে। তখন আবার যে শক্তিটা রিলিজ করে সেটাই আমরা বর্ণালী আকারে দেখি। সো সেটা যে কালারের হয়, ওই কালারটাই আমরা নর্মালি দেখে থাকি। ক্লিয়ার? সো এইটা হচ্ছে কালার শো এর পিছনে কারণ, রঙিন যৌগ হওয়ার পিছনে কারণ। তার মানে রঙিন যৌগ হওয়ার পিছনে, সরি, রঙিন যৌগ হওয়ার জন্য উপরে ফাঁকা জায়গা থাকা লাগবে, ঠিক আছে? এখানেও কিন্তু রঙিন যৌগ হবে। তুমি বাইরে থেকে যখন আলো দিবা, ইলেকট্রন লাফ দিয়ে খালি জায়গাতে চলে যাবে। এখন এখানে পরীক্ষায় প্রশ্ন আসে, আমি একটু মুছে দেখা দিই। যদি এটা ক্লিয়ার থাকে স্ক্রিনশট নিয়ে নাও বা পজ করে যা লেখা লিখে নাও, আমি একটু মুছে দিচ্ছি। ওকে, এখানে মেইনলি যে জিনিসটা হয়, মানে যেটা পরীক্ষায় কোশ্চেন আসে, এই দুইটা CuNH3 4 2+, আর একটা হচ্ছে জিঙ্ক NH3 4 2+। ওকে, একটা জিনিস মাথায় রাখবা, ডি ব্লক মৌল কিন্তু অবস্থান্তর না, জিঙ্ক ডি ব্লক কিন্তু অবস্থান্তর না। অবস্থান্তর ধাতু রঙিন যৌগ গঠন করে, কিন্তু যারা অবস্থান্তর না তারা কিন্তু রঙিন যৌগ গঠন করে না, মাথায় রাখবা। যারা অবস্থান্তর না তারা রঙিন যৌগ গঠন করবে না। জিঙ্ক রঙিন যৌগ গঠন করে না, এটা করে কেন সেটা দেখো। কপারের যদি ইলেকট্রন বিন্যাস দেখো, অবশ্যই ইলেকট্রন বিন্যাস দিয়ে করতে হবে। কপার নর্মালি 29, তাহলে আর্গন পর্যন্ত, তারপর 3d10 4s1, তাহলে কপার 2+ এ কত? কপার 2+ হচ্ছে, আর এখানে কপার 2+ কিভাবে বুঝলাম সেটা কিন্তু তোমার জার্মান মান বের করে নিতে হবে। +2 আসে, এখানেও +2 আসে, ঠিক আছে? বুঝা গেছে কেন শিখছি আগে যে কেন্দ্রীয় পরমাণু জার্মান মান বের করো। এখানে যে +2ই হবে তুমি কিভাবে বুঝলা? যেমন আয়রনের জন্য করছি, +3 হয়েছে, কিভাবে বুঝলাম? +2 তো হইতে পারতো, বের করে নিতে হবে। সো +2 আর্গন 3d9, আর এটা জিঙ্ক 2+, সেটা হচ্ছে আর্গন পর্যন্ত 3d10, ফরেস্টের 2টি ইলেকট্রন বের হয়ে যায়। সো এখানে যদি আমরা যে সেম অক্ষ দিয়ে আঁকি, 1 2 3 4 5 6 7 8 9, তাই না? আমি সিরিয়াল লিখে গেলাম। এখানেও যদি আঁকি, মানে ভাবো তো 1 2 3 4 5 6 7 8 9 10, 3D তে 10টা ইলেকট্রন, 3D তে 9টা। যখন লিগ্যান্ড আসে, লিগ্যান্ড আসলে দুইটা সেটে ভাগ হয়ে যায়, লিগ্যান্ড আসলে দুইটা সেটে ভাগ হয়ে যায়। অ্যামোনিয়া যেহেতু স্ট্রং ফিল্ড লিগ্যান্ড, আমাদের এই অভ্যাস করতে হবে কিন্তু। অ্যামোনিয়া যেহেতু স্ট্রং ফিল্ড লিগ্যান্ড, তাহলে গ্যাপ বেশি, তাহলে আগে নিচেরটা ফিল করবে পরে উপরে যাবে, তাহলে 1 1 1,
এক 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 ফিল হয়ে গেছে, আরো 3টা আছে, এক 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 হয়ে গেছে, 10টা আছে। আর তুমি বলতে পারো ভাই আপনি এরকম না করে সবগুলো ফিল করে যান, করা যায় কিন্তু ব্যাপারটা হচ্ছে অভ্যাস করলে বেটার। ওকে, সো এখানে এক 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 আর পরে উপরে। এবার দেখো, যদি আমি বাইরে থেকে আলো দেই, এখানে যদি আলো দিই, ইলেকট্রন উদ্দীপিত হয়ে এখানে যেতে পারে কারণ একটা ফাঁকা জায়গা আছে। কিন্তু ইউভি শক্তি, আলো দিয়ে যদি ইউভি শক্তি এখানে দেই, ইলেকট্রন উদ্দীপিত হয়ে কোথায় যাবে? জায়গা আছে? নাই। তো যেহেতু জায়গা নাই, ইলেকট্রন যেহেতু যাইতে পারবে না, তার মানে শক্তি শোষণও হবে না, শোষণ না হলে শোষণ বর্ণালীও দেখাবে না। আবার উপরে গিয়ে যখন নিচে আসবে, উপরে তো যাচ্ছেই না, তো নিচে আসার প্রশ্ন নাই, তো বিকিরণও হবে না, তার মানে বিকিরণ বর্ণালীও হবে না। তার মানে এটা রঙিন যৌগ প্রদর্শন করে না, কিন্তু এটা করে, পরীক্ষায় কিন্তু আসে। পরীক্ষায় এই কোশ্চেন অনেক আসে। কিভাবে আসবে জানো? কপারের জায়গায় এ দিয়ে দিবে, এ, আর জিঙ্কের জায়গায় বি দিয়ে দিবে, বলবে এ NH3 4 2 প্লাস বি NH3 4 2 প্লাস, দুইটার মধ্যে কোনটা রঙিন যৌগ গঠন করে কোনটা করে না। আর উপরে পর্যায় সারণী থাকবে, এ কি বি কি বের করে নিতে হবে। ক্লিয়ার? সো এই হচ্ছে আমার রঙিন যৌগের ঘটনা। আর এখানে একটা কথা আমি বলতে ভুলে গেছি, যে এই যে ঘটনাটা হয়, এই এই থিওরিটা, এই যে টোটাল থিওরিটা, এটাকে বলা হয় ক্রিস্টাল ফিল্ড থিওরি। ক্রিস্টাল ক্রিস্টাল ফিল্ড থিওরি, ফিল্ড থিওরি, ঠিক আছে? এটাকে বলা হয় ক্রিস্টাল ফিল্ড থিওরি। আর এই যে স্প্লিটিংটা হয়, স্প্লিটিংটা, একটা শক্তির গ্যাপ থাকে না, এটাকে বলা হয় ক্রিস্টাল ফিল্ড স্প্লিটিং এনার্জি, স্প্লিটিং এনার্জি, ঠিক আছে? এটা হচ্ছে ক্রিস্টাল ফিল্ড স্প্লিটিং এনার্জি। এই যে গ্যাপটা থাকে, এটাকে বলা হয় ক্রিস্টাল ফিল্ড স্প্লিটিং এনার্জি। আর এই থিওরিটা হচ্ছে ক্রিস্টাল ফিল্ড থিওরি। তাহলে এটা হচ্ছে আমার কিভাবে রঙিন যৌগ গঠন করে, রঙিন যৌগ কভার হইল। এবার হচ্ছে, মুছে দিলাম, এবার হচ্ছে আমরা প্রভাবন ধর্ম নিয়ে আলোচনা করব। প্রভাবন ধর্ম খুবই ছোট জিনিস, যে আমার অবস্থান্ত ধাতু সমূহ প্রভাবক হিসেবে কাজ করে। প্রবণ ধর্ম খুব একটা কমন বিক্রিয়া হচ্ছে এটা, হেবারবস প্রণালী, নাইট্রোজেন প্লাস 3 হাইড্রোজেন, এই বিক্রিয়ায় আয়রন চূর্ণ দেওয়া হয়, লৌহ চূর্ণ দেওয়া হয়, যেখানে তাপমাত্রা থাকে 500 ডিগ্রি সেন্টিগ্রেড আর 200 থেকে 250 ATM। সেখান থেকে তৈরি হয় অ্যামোনিয়া। দেখো, এখান থেকে অ্যামোনিয়া তৈরি হয়। এবার এটা হচ্ছে আমার এখানে প্রভাবক, এটা হচ্ছে প্রভাবক। প্রভাবক কি করে? প্রভাবক হচ্ছে বিক্রিয়ার হারকে ত্বরান্বিত করে, বাড়াতেও পারে কমাতেও পারে। প্রভাবক কি করে? লিখে নিও, প্রভাবক বিক্রিয়ার হারকে ত্বরান্বিত করে। প্রভাবক বিক্রিয়ার হার বাড়াতেও পারে কমাতেও পারে। যদি বিক্রিয়ার হার বাড়ায় সেটা ধনাত্মক প্রভাবক, যদি কমায় সেটা ঋণাত্মক প্রভাবক। লিখে নেব, প্রভাবক বিক্রিয়ার হারকে ত্বরান্বিত করে। ওকে ফাইন। যদি এই বিক্রিয়াতে আমি প্রভাবক না দিতাম তাইলে কি হইতো? যদি এই বিক্রিয়াতে প্রভাবক না দিতাম, তাহলে নাইট্রোজেন আর 3 হাইড্রোজেন এই বিক্রিয়াটা করার জন্য 3000 ডিগ্রি সেন্টিগ্রেড তাপ লাগতো, আর চাপ লাগতো প্রায় 500 প্লাস ATM। 2 মোল অ্যামোনিয়া হইতো সেই ক্ষেত্রে। এরকম কেন? 500 প্লাস ATM লাগতো আর 3000 ডিগ্রি সেন্টিগ্রেড। 3000 ডিগ্রি কিন্তু অনেক বেশি। আমি যদি লোহার গলনাঙ্ক দেখি, প্রায় 2100 থেকে 2300 এর মাঝখানে আছে। সো এত কেন, এত বেশি কেন? দেখো, 3000 ডিগ্রি সেন্টিগ্রেড তাপ দেওয়ার জন্য সংকর, মানে অ্যালয় লাগবে, সংকর ধাতুর আমার হচ্ছে পাত্র লাগবে, নাহলে তো পাত্রও গলে যাবে। তো অনেক বেশি কস্ট, কিন্তু খরচ বেশি। একটা জিনিস তোমার বোঝা লাগবে, অ্যামোনিয়া তৈরি করতেছে ইউরিয়া সার প্রোডাকশনের জন্য। এখন ইউরিয়া জমিতে ইউজ করে, তাহলে আমিও একজন বিজনেসম্যান, তুমিও বিজনেস করতেছো, তোমার একটা জিনিস বানাইতে অনেক খরচ যাচ্ছে, আর আমি কম টাকায় করতে পারতেছি, তাইলে এইটা বাণিজ্যিকভাবে আমার জন্য ভালো, তাই না? বা কৃষকদের জন্য ভালো। সো যেটা বেশি কস্টলি আমরা চেষ্টা করবো সেটা অ্যাভয়েড করার, ঠিক আছে? সো 3000 ডিগ্রি যেরকম তাপ, ঠিক একই রকম অনেক ঝামেলা। সো 3000 ডিগ্রি নর্মালি কেন লাগে? এই যে নাইট্রোজেন নাইট্রোজেন ট্রিপল বন্ড আছে, নাইট্রোজেন নাইট্রোজেন ট্রিপল বন্ড যেটা আছে, এই ট্রিপল বন্ড আমার প্রকৃতির ওয়ান অফ দ্য স্ট্রংগেস্ট বন্ড। এই বন্ডের শক্তি হচ্ছে 945 কিলোজুল পার মোল, ঠিক আছে? এই কারণে আমাদের নাম ট্রিপল বন্ড রাখা হয়েছিল। এই নাইট্রোজেন নাইট্রোজেন ট্রিপল বন্ড প্রকৃতির ওয়ান অফ দ্য স্ট্রংগেস্ট বন্ড। এটাও বলা হয় নিষ্ক্রিয় গ্যাসের পর সবচেয়ে বেশি নিষ্ক্রিয় হচ্ছে নাইট্রোজেন গ্যাস। এমসিকিউতে আসে, নিষ্ক্রিয় গ্যাসের পর সবচেয়ে বেশি নিষ্ক্রিয় হচ্ছে নাইট্রোজেন গ্যাস। সো এই বন্ডটা ভাঙার জন্য
আমার হচ্ছে প্রায় 3000 ডিগ্রি, মানে বিক্রিয়াটা ইনিশিয়েট করার জন্য 3000 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার প্রয়োজন হয়। সো আমি যদি এখানে আয়রন চূর্ণ দিয়ে দিই, সে কি করে দেখো, নাইট্রোজেনে তো মুক্ত জোর থাকে তাই না, আর আমরা অলরেডি দেখছি অবস্থান্ত ধাতু মুক্ত জোর নিয়ে নেয়। এফি আয়রন চূর্ণ দিলে সে কি করবে, এখান থেকে এই মুক্ত জোরটা নিয়ে নেবে নিজের কাছে। নিলে কি হবে, এই নাইট্রোজেন থেকে যখন মুক্ত জোর চলে যাবে, এটা অনেক আনস্টেবল হয়ে যাবে। তো যখন আনস্টেবল হয়ে যায়, ও কি করে, নিজেই এই বন্ধনটা ভেঙে বন্ধনের দুটি ইলেকট্রন নিয়ে নেয়। সো যখন ও নিজেই ভেঙে, বন্ধন ভেঙে ইলেকট্রন নিয়ে নিতেছে, তার মানে আয়রন থাকার কারণে নাইট্রোজেন নিজে নিজে এই বন্ধনটা ভাঙতেছে। সো এই ঘটনার জন্য আমার জাস্ট পরবর্তীতে বিক্রিয়া করার জন্য আর 500 ডিগ্রি সেন্টিগ্রেড তাপ হইলে হয়ে যায়, 500 ডিগ্রি আর 200 থেকে 250 টিএম। আর যদি আয়রন না দিতাম, সেক্ষেত্রে 3000 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার মতো প্রয়োজন হতো। ক্লিয়ার, বুঝা গেছে? যখনই আয়রন দিব, সে মুক্তজোট নিয়ে নেবে নাইট্রোজেন, নাইট্রোজেন তার ইলেকট্রন ঘাটতি পূরণ করার জন্য পাই বন্ধন ইলেকট্রন নিয়ে নেয়। ওকে, ক্লিয়ার? সো সেই ক্ষেত্রে আমার তাপমাত্রা কম লাগে, সো প্রভাবক হিসেবে ভালো কাজ করে। এই প্রভাবক হিসেবে কাজ করার জন্য আমার বাণিজ্যিকভাবে আমি লাভবান হইতেছি। ঠিক আছে, এটা হচ্ছে আমার প্রবণ ধর্ম। লাস্ট যে দুইটা টপিক, একটা হচ্ছে সংকরায়ন, জটিল যৌগের সংকরায়ন, আর একটা হচ্ছে আমার চৌম্বক ধর্ম। ঠিক আছে, জটিল যৌগের সংকরায়ন আর চৌম্বক ধর্ম আমরা হচ্ছে পরবর্তী ক্লাসে আলোচনা করব। এই ভিডিওর লাস্টেই হচ্ছে সেই ক্লাসের লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা দেখে নিতে পারো। সবাইকে অনেক ধন্যবাদ।